বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারতীয় জনতা পার্টির ডাকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আজ অনুষ্ঠিত হয় নবচেতনা র্যালি ও জনসমাবেশ। সমাবেশের প্রধান বক্তা ছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী তথা গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় জনতা পার্টির ডাকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আজ অনুষ্ঠিত হয় নবচেতনা র্যালি ও জনসমাবেশ। সমাবেশের প্রধান বক্তা ছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী তথা গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা উপলক্ষে নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছিল গোটা রাজধানীকে। জনসভায় এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, বিজেপির রাজ্য পর্যবেক্ষক বিজয় জ্যালি, রাজ্য সভাপতি সুধীরেন্দ্র দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা দেরিতে এসে পৌঁছান। তিনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের তথা সিপিএম দলকে এক হাত নেন। তিনি বলেন 2018 সালে সিপিএম রাজ্যচ্যুত হবেন। তাছাড়া রাজ্য সরকারকে চাকরি বঞ্চনা, ধর্ষণ, দুর্নীতি ইত্যাদি বিষয়েও তোপ দাগেন। তিনি বলেন সিপিএম ও কংগ্রেস উভয় দলই সমান। তাছাড়া আসন্ন লোকসভা ভোটে বিজেপি 272-এর ম্যাজিক অঙ্ক অতিক্রম করবে বলেও জানান নরেন্দ্র মোদী। इन दिनों त्रिपुरा का हमारा किसान रबर की खेती कर रहा है, काफी मात्रा में उसको रुचि ले रहा है। क्या त्रिपुरा सरकार की जिम्मेवारी नहीं है कि रबर प्लांटेशन में टेंसर्स के द्वारा, जेनेटिक साइंस के द्वारा रबर के प्लांटेशन में एक आमूलचूल परिवर्तन आया है। बहुत कम वर्षों में फसल तैयार होती है, लेकिन भाइयों बहनों, यहां की सरकार के पास वो जेनेटिक साइंस के उपयोग की सोच नहीं है। इतना ही नहीं, समय रहते अगर हम वैल्यू एडिशन को नहीं सोचेंगे, हम उद्योगों के माध्यम से रबर का कॉमर्शियल वैल्यू तैयार नहीं करते हैं, तो मेरा यहां का किसान बर्बाद हो जाएगा। তবে সমাবেশকে ঘিরে বিজেপি রাজ্য নেতৃত্বরা যে জনসমাগমের কথা বলেছিলেন তার অনুরূপ ফল কিন্তু দেখা যায়নি সমাবেশ স্থলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিলীপ ঘোষ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত আবু সাহেদ মিয়াকে আটক করল যাত্রাপুর থানার পুলিশ। পরে তাকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কুখ্যাত খুনিকে আটক করল যাত্রাপুর পুলিশ। সাম্প্রতিক দিলীপ ঘোষ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত আবু সায়েদ মিয়াকে যাত্রাপুর থানার পুলিশ আটক করে। যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার দুলাল দত্ত জানান, গত 21শে ফেব্রুয়ারি গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে নিদয়া পঞ্চায়েত এলাকার কাচিগাং টিলার ইদুমিয়ার বাড়ি থেকে তাকে আটক করে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে গত 2013 সনের আগরতলায় দিলীপ ঘোষ নামে একজন কন্ট্রাক্টর হত্যা হয়েছিল। এই মামলার অভিযুক্ত এক আসামি মোহাম্মদ আবু সায়েদ মিয়া আমাদের থানা এলাকার কাচিগাং এলাকাতে একদম বর্ডারের সঙ্গে একটা আস্তানে আছে। এই খবর পেয়ে আমি গভীর রাত্রে পুলিশ বাহিনী নিয়ে সেখানে তল্লাশি করি এবং ইদুমিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করি এবং আমি পশ্চিম থানার ওসিকে জানাই আজকে তাকে পশ্চিম থানার হাতে তুলে দেওয়া হবে, কারণ মামলাটা সেখানে। বলা যায় 10ই নভেম্বর রাতে রাজধানীর রামনগরের 9 নং রুটের গলির মুখে আততায়ীর গুলিতে নিহত হয় নেগোসিয়েশন বাণিজ্যের মাফিয়া দিলীপ ঘোষ। কুখ্যাত দুষ্কৃতীর বাড়ি আগরতলার রাজনগর গোলচক্কর এলাকায়। তার বিরুদ্ধে পশ্চিম থানায় আরও একাধিক খুনের মামলার অভিযোগ রয়েছে। আজ যাত্রাপুর থানার পুলিশ কুখ্যাত দুষ্কৃতীকে আগরতলা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেন বলে জানান ভারপ্রাপ্ত পুলিশ অফিসার দুলাল দত্ত। এদিকে একই দিন গত 18ই ফেব্রুয়ারি কাচিগাং টিলার 7ম শ্রেণীর এক নাবালিকা অপহরণের দায়ে মামলার অভিযুক্ত দ্বিতীয় আসামি রশিদ মিয়াকে যাত্রাপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে আটক করে একদিন গভীর রাতে বেজিমারার নিজস্ব বোনের বাড়ি থেকে। যাত্রাপুর থানা সূত্রে খবর, সে বাংলাদেশে পালিয়ে সীমান্ত পেরিয়ে বেজিমারায় বোনের বাড়িতে আশ্রয় নিয়েছিল। ফেব্রুয়ারি নিদে স্কুলে আসার সময়
কাশিগাং টিলার একটা মেয়েকে অপহরণ করে নিয়েছিল গাড়ি করে। আমরা ঘটনার পর দিনেই সকালবেলায় মেয়েটিকে উদ্ধার করি এবং মূল অভিযুক্ত মতি মিয়াকে আমরা অ্যারেস্ট করে পাঠাই। গতকালকে অর্থাৎ 21 ফেব্রুয়ারি আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই মামলারে দ্বিতীয় অভিযুক্ত আসামি বিজিমারায় অবস্থান করছে। সে অনুসারে আমরা পুলিশ বাহিনী নিয়ে তল্লাশি করে দ্বিতীয় আসামি রশিদ মিয়াকে আমরা গ্রেপ্তার করি এবং আজকে আমরা কোর্টে পাঠাবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হলো একই বাড়ির 8টি ঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা সোনামুড়া ময়নামা গ্রামের বরঢেপা এলাকায়। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হলো একই বাড়ির 8টি ঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা সোনামুড়া থানাধীন ময়নামা গ্রামের বরঢেপা এলাকায়। ঘটনায় জানা যায়, আজ দুপুর 12টা নাগাদ বরঢেপা এলাকার একটি বাড়িতে রান্নাঘর থেকে সূত্রপাত হয় আগুনের। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সমগ্র বাড়িতে। বাড়ির লোকজন কিছু বোঝার আগেই আগুনের গ্রাসে চলে আসে 8টি ঘর। ছুটে আসে আশেপাশের লোকজন। খবর দেওয়া হয় সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। আগুনের ভয়াবহতা এতই তীব্র ছিল যে আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে সকলকেই। কিন্তু এই প্রচেষ্টার পরও বাঁচানো যায়নি 8টি ঘর। আমরা যখন আইসি এখানে যে ঘটনাটা দেখছি, এরকম ঘটনা তো আমাদের জীবন আমরা কখনো দেইনি। তো আসার পথে দেখলাম প্রায় ঘর পুরা শেষের পথে, প্রায় অব্দি মনে হয় 8-10টা মতো ঘর পুরা গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, তারপরে যাক সব কিছু ফায়ার ব্রিগেডের গাড়ি আইসে, মেলাঘর থেকেও আইসে, সোনামুড়ের থেকেও আইসে, কাগজপত্র এখানে তো আবার মহকুমার যে SDM তাই ফর লাস্টে আইছিল। ঘরের মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, পাসপোর্ট থেকে কাগজপত্র থেকে শুরু করে অনেক কিছু। এরকম নজিরবিহীন ঘটনা কখনো আমি দেখিনি। যেটা দেখছি বাড়ির ঢোকার মতো কোনো লাইনে নেই। ফায়ার সার্ভিস আইসে মানে সমমতে আইসে, মানে রাস্তার ভুলের কারণে তারা ঢুকতে পারছে না আর কি। এই কারণে বেশি আর ক্ষতিটা ছিল। গাড়ি ওই রাস্তার মধ্যে কিছু ইট করে আসলো, মানে আর কাজের লাগে ইট আসলো, ইটের কারণে আবার ওইখানে 5-10 মিনিট গাড়ি দাঁড়া করে সেরা ইট ছড়াইয়া তারপরে গাড়ি আইসে আর কি, তাড়াহুড়া করে সেরা তারপরে আইসে আর কি। প্রথম একটা গাড়ি আইসে সোনামুড়া থেকে, দ্বিতীয়বার গাড়িটা আইসে আবার মেলাঘর থেকে। তাছাড়া অগ্নিকাণ্ডের সময় একটি গ্যাস সিলিন্ডারও ফাটে। দমকলের একটি ইঞ্জিন ও এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন ছিল নিয়ন্ত্রণের বাইরে। পরবর্তী সময়ে মেলাঘর থেকেও দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছে। ভস্মীভূত ঘরগুলিতে থাকা কোনো জিনিসই রক্ষা করা যায়নি, যদিও দমকল পরবর্তী সময়ে 2টি ঘরকে রক্ষা করে। তা না হলে পুরো বাড়ি ভস্মীভূত হয়ে যেত। এই অগ্নিকাণ্ডে 20 ভরি সোনা, প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট সহ ধান, চাল, ঘরের আসবাবপত্র সব কিছুই ভস্মীভূত হয়ে যায়। আব্দুল আজিজ এবং আবিদ আলীর বাড়ি দুপুর প্রায় 12টার সময় কীভাবে যায় অগ্নি লাগে 10টি ঘর একদম ভস্মীভূত হয়ে গেছে এবং তারা যে প্রয়োজনীয় রেশন কার্ড, ভোটার আই কার্ড, স্কুল সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল পাসপোর্ট সমস্ত কিছু শেষ হয়ে গেছে। প্রায় 20 ভরির মতো স্বর্ণ আসলে ঘর, 20 ভরির মতো স্বর্ণ নষ্ট হয়েছে, ধান চাল সব কিছু শেষ। এবং আগামী দিন যে তারা আজকে যে রাত্রেবেলা তারা যে ঘুমাইব, এটাও তারা এই পরিবেশও নাই, খাইব এটাও নাই, গায়ে আসে প্রয়োজনীয় সমস্ত কিছু গেছে। সুতরাং প্রায় 20 কোটি টাকার মতো সম্পদ তারা শেষ। আমি রাজ্য সরকার, লোকাল পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, প্রশাসন প্রত্যেকের কাছে আমার আবেদন যেন এই পরিবেশের প্রতি সহানুভূতি হয়, মানে দেখে। হ্যাঁ, এই জন্য আমি আশা প্রকাশ করি। ঘটনাস্থল পরিদর্শনে যান সোনামুড়া ভারপ্রাপ্ত মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাময়িক 5,000 টাকা তুলে দেন। ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুল মজিজ, সেলিম মিয়া, আতিকুল ইসলাম, আসাদ আলী, কপিল মিয়া ও লিটন মিয়া। মহকুমা শাসক জানান, একটু আগে খবর পাইছি আমাদের একজন স্টাফ মনসুর আলী, তার কোনো বাড়িতে আগুন লাগছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেড পাঠাইছি, পুলিশ আসছে, এলাকার পঞ্চায়েতের লোকজন আসছে, যারা ভলান্টিয়ার আছে তারা আইছে, ডিজাস্টার ম্যানেজমেন্টও কাজ করছে। দেখলাম যে তার টোটাল 8টা ঘর সম্পূর্ণ আগুনে পুরো ভস্মীভূত হয়েছে। এর মধ্যে
আপাতত আমি, তারা যাতে রাত্রেবেলা থাকতে পারে, খাইতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, কিছুই নেই তাদের। তো সেই ক্ষেত্রে আপাতত আমি 10,000 টাকা তাদেরকে এখনই স্যাংশন দিতেছি। পরবর্তী সময়ে কাগজপত্রগুলি যা পুরা গেছে সেইগুলি খুব আর্জেন্ট ভিত্তিতে তাদের যাতে দেওয়া যায়, সেই জন্য আমি প্রশাসন থেকে সর্বরকমের ব্যবস্থা করাবো। না, এখন তো শুনলাম রান্নাঘর থেকে লাগছিল, তার পরবর্তী সময় একটা সিলিন্ডার নাকি ব্রাস্ট হয়েছে, এটা ফায়ার সার্ভিসের রিপোর্ট। তো ওইটা সিলিন্ডারটা ব্রাস্ট হওয়ার ফলে চারদিকে ঘর আছে, বাতাস, সেই জন্য খুব দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ছে। তাছাড়া এখানে রাস্তার একটা প্রবলেম আছে, সেই জন্য ফায়ার সার্ভিস আসার পরেও মানে বাড়িতে পৌঁছতে একটু টাইম লাগছে। স্যার প্রবলেমটা কি রাস্তার তো এখন এদেরই আজমালি সম্পত্তি যতটুকু জানা গেল, তো তাদের জায়গার সমস্যা আছে। তারা যদি নিজেরাই করে, আমরা ইটসেলিং করে দিতে পারি, তাদের জায়গা দিতে হইব। এদের মধ্যে একজন নাম আছে আব্দুল আজিজ, বাবার নাম মৃত আসাদ আলী, আরেকজন আছে সেলিম মিয়া, আতিকুল ইসলাম, কপিল মিয়া, লিটন মিয়া। তাদের বাবা হলেন মৃত আব্দুল মিয়া। তো এরা 4 ভাই, আর আরেকজন আছে, টোটাল 5 জন। মোট 8টা ঘর পুরাই ক্ষতি হয়েছে, যেগুলি কাঠের স্ট্রাকচারের উপরে ছিল, টিনের ঘর প্রচুর। আমি নিজে দেখছি ধান, তাদের চাল, বিষয় সম্পত্তি, ইভেন তাদের যা রিপোর্ট আমি পাইলাম এতে দেখা গেছে তার পাসপোর্ট এবং অত্যধিক মূল্যবান যে রেশন কার্ড থেকে আরম্ভ করে পিআরটিসি, স্কুল সার্টিফিকেট কিছুই নাই। তো প্রশাসন থেকে আমি পঞ্চায়েতের সঙ্গে কথা বলে তাদের অ্যাপ্লিকেশনের পরে অতি দ্রুত যাতে এইগুলি দেওয়া যায়, আমরা প্রশাসন সেইভাবে চেষ্টা করব। এখানে পঞ্চায়েত আছে, এলাকার লোকজন আছে, এলাকার মানুষ যেভাবে সহযোগিতা করেছে, এই জন্য আমি মনে করি সোনামুড়ার মানুষের একটা আমি ধন্যবাদ বিশেষভাবে জানাই। তারা ফায়ার ব্রিগেডকে সহযোগিতা করেছে, এই আগুন নিবারণের জন্য তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। সোনামুড়া থানার একজন এএসআই জানান, ময়নামাতে আগুন লাগছে লিটন মিয়ার বাড়িতে, আপনারা যান। তখন আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে এলাম, এসে দেখি যে 5-6টা ঘর অলরেডি ভস্মীভূত। তো কী করে লাগলো খবর নিয়ে দেখলাম যে রান্নাঘর থেকে আগুন লাগছে, এবং পাশে আরেকটা ঘরে গ্যাস সিলিন্ডার ছিল, ওইটাও ব্রাস্ট মারলো। আর বাতাসের কারণে এট এ টাইম গ্যাস সিলিন্ডারে এবং বাতাসের কারণে আগুনটা ছড়িয়ে গেল, এতে 5-7টা ঘর একবার সম্পূর্ণ ছাই হয়ে গেছে। তো মেলাঘর থেকেও এসছে, সোনামুড়া থেকেও ফায়ার সার্ভিস এসছে, তো আগুন নিয়ন্ত্রণে আনছে সবাই, এলাকার সহযোগিতাতে, সবার সহযোগিতাতে আগুন নিয়ন্ত্রণে আছে। ওই তো রান্নাঘর থেকে লাগছে। ক্ষতির পরিমাণ তো মোটামুটি প্রায় ঘরের সম্পূর্ণ সব, যে 6-7 জনের ফ্যামিলির ঘরের সব হাউস আর্টিকেলস এবং মূল্যবান ডকুমেন্টস এবং ধান, চাল সবই তো পুড়ে ছাই হয়ে গেছে। তো এটা এখন বলা যাচ্ছে না, পরবর্তী সময় বলা যাবে আর কি কতটুকু কী পরিমাণে ক্ষতি হলো। তবে আগুনের সূত্রপাত নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। রতন দাস ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় থানাধীন গোকুলনগরের সিটিআই সংলগ্ন চাম্পামুড়া দয়াল বাবা আশ্রমের পুরোহিত হরিভূষণ চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার হয় আশ্রমের মধ্যেই। ঘটনাস্থলে সিপাহীজলা জেলার পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। বিশালগড় থানাধীন গোকুলনগরের সিটিআই সংলগ্ন চাম্পামুড়া দয়াল বাবা আশ্রমের পুরোহিত হরিভূষণ চক্রবর্তীর মৃতদেহ দেখা যায় আজ সকালে আশ্রমের মধ্যেই। তার ছেলে শ্যামলকান্তি চক্রবর্তী জানিয়েছে তাকে ঘরের মধ্যেই খুন করা হয়েছে এবং তার একটা চোখ নষ্ট করা হয়েছে এবং মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এই আশ্রমে আমার বাবা সবসময় এই আশ্রমটা নিজেই তৈরি করছে এবং নিজে এটা পরিচালনা করতো, তাই না একাই থাকতো এখানে। তো অনেক সময় মাঝে মধ্যে আমরা এখানে যাইতো। গত পরশু দিনও আমার সঙ্গে দেখা হয়েছে বাবুর, তাই না আমার সঙ্গে কথাবার্তা হয়েছে। আর তাই না সম্পূর্ণ সুস্থ, আমার মেয়ে অসুস্থ না, কোনো রোগটোগও নাই তাই না। আচ্ছা, আমার মেয়ের লেগে টাকা দিচ্ছে, সিঙ্গারা কিনা নিচ্ছে। আজকাল সকালবেলা আমি খবর পাইছি চাম্পামুড়া বাজারে, আমি অটো চালাই, অটো লই আইছি। তো বাজারের এক ব্যবসায়িক আমার কইলো যে কাকু একটু বাড়িতে আয়ো, তোমার সঙ্গে কথা আছে। বাড়িতে যাওয়ার পরে হ্যাঁ আমার কইলো যে আপনার বাবা মারা গেছে, ঘরের ভিতরে ময়রা রয়েছে। তুই কয়েক কেমনে শুনছ, তারা জিজ্ঞেস করলাম। তখন হ্যাঁ কইলো যে বিজয় ছোট ভাইটা, আমার ছোট ভাইটা সঙ্গে সঙ্গে আইছি যে কিভাবে মনে হলো পরশুদিন রাত্রে আমার সঙ্গে দেখা আয়া, সেটা দেখে তা রক্ত বের রয়েছে মাথার পিছে দিয়া, চোখ গালা, হ্যাঁ এই অবস্থা। আমি শিওর আমার বাবার মারি লাইছে কি। এখন আপনাদের কারো সন্দেহ নেই? সন্দেহ বলতে দেখেন, আমার বাবা তো কারোর সঙ্গে এমন কোনো কিছু, আমরা বড় হয়েছি পর থেকে জানি না যে কোনো শত্রুতা নিয়ে আছে কারোর লোকে, তাই না অমায়িক ব্যবহার করে, বাচ্চা কাচ্চা তার বইরা বয়স্ক লোক সবাই। ফরেনসিক টিমের মতে বুধবার মধ্যরাতে তাকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে সিপাহীজলা পুলিশ সুপার স্মৃতিরঞ্জন দাস, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক অরুণ সরকার এবং বিশালগড় থানার সেকেন্ড অফিসার
প্রশান্ত কুমার দেব সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনা এখনো তো তদন্তই চলছে, ফরেনসিক টিম এসছে এখানে, ওনারা দেখছেন, তারপরে পোস্টমর্টম হবে, তারপরে আমরা বলবো। এখন তো কিছু বলার নেই, কারণ উনি রাত্রে একা ঘরে থেকে মারা গেছেন, সকালবেলা ওনাকে দেখা গেছে মৃত অবস্থায়। তো আমরা তদন্ত করে দেখছি প্রকৃত ঘটনাটা কি। তবে এমনিতে ওনার কোনো শত্রু ছিল না বা এমন কোনো অভিযোগও ছিল না, উনি এখানে একাই থাকতেন, অন্তত 1 কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন এখানে নেই। তো যাই হোক, তদন্ত করে দেখা যাক, তারপরে দেখতে হবে। দুপুর 2টায় তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন শ্রীরামখরা গাঁওসভার তুইকর্মা গ্রামে। মুঙ্গিয়াকামী থানাধীন শ্রীরামখরা গাঁওসভার তুইকর্মা গ্রামের আগুনিয়া দেববর্মার ছেলে জিতেন দেববর্মা 2014 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। গত 4 ফেব্রুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। তাকে পাওয়া যায় গতকাল প্রায় সকাল 8টা নাগাদ। এলাকাবাসী তাকে দেখতে পায় সেগুন গাছে ঝুলন্ত অবস্থায়। মুঙ্গিয়াকামী হাই সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক জানায় সে খুব ভালো ছাত্র ছিল। এবার মাধ্যমিক পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করতে পারত এবং সে ছিল খুবই শান্ত। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। আর পাড়া আছে তুইকর্মা পাড়া। বয়স কত? হ্যাঁ, বয়স অনুমানিক 18 বছর। এবারে মাধ্যমিক পরীক্ষা দিব তারা। মাধ্যমিক পরীক্ষা দিব? কি ছিল ঘটনা? ঘটনা হচ্ছে 7 তারিখে সরস্বতী পূজা। সরস্বতী তাই বাড়িতে সরস্বতী পূজা করে বাতার খেয়ে সারে এবারে জঙ্গলে ঢুকে গেছে এদিকে। এবার তার বাবাটা জানে না কই জানি গেছে। এবার তাই নাদিন দিকে তাই নাদিনে জিজ্ঞেসে। মুঙ্গিয়াকামী থানার পুলিশ তেলিয়ামুড়া হাসপাতালে পাঠায় তাকে ময়না তদন্তের জন্য। এরপর তাকে আত্মীয় স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। মৃত ব্যক্তির নাম জিতেন্দ্র দেববর্মা, বাবার নাম আগুনিয়া দেববর্মা। এটা গ্রামটা হচ্ছে তুইকর্মপাড়া। গত ফেব্রুয়ারি মাসের 4 তারিখ সে বাড়ির থেকে কাউকে না জানিয়ে কোথাও চলে যায়। এরপর আজ সকালবেলায় তার বাড়ির পেছনের একটি জঙ্গলে তার মৃতদেহ পাওয়া যায়। তো বাড়ির থেকে ওর ভাই আমাদেরকে জানিয়েছে যে সে ফাঁসিতে আত্মহত্যা করেছে। এই ব্যাপারে আমরা একটা আনন্যাচারাল ডেথের কেস নিয়ে তদন্ত করছি। আর আজকে ডেড বডিটাকে আমরা তেলিয়ামুড়া হসপিটালে পাঠাচ্ছি পোস্টমর্টমের জন্য। কটার সময় স্যার ডেড বডিটা পাওয়া গেছে? সকাল অনুমান 8:30 থেকে 9টা নাগাদ। কোন জায়গা এটা যেখানে পাওয়া গেছে? এখানে এটা তুইকর্ম জায়গাটা বাড়ির পেছনে লগভগ 2.5 কিলোমিটার দূর হবে। এখানে সেগুন বাগান আছে, ওই সেগুন বাগান গাছেই সেগুন গাছের ঢালে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নলছড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র শুভমকে বাথরুমে হাত ও মুখ রুমাল দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। কে বা কারা তার এমন অবস্থা করেছে তা সে বলতে পারছে না। পুলিশ ঘটনা তদন্ত করছে। আজ নলছড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বেলা 12:30টা নাগাদ বাথরুমে 7ম শ্রেণীর ছাত্র শুভম শর্মাকে হাত ও রুমাল দিয়ে মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। অন্য ছাত্ররা বাথরুমের কাছে গেলে তারা শুভমের শব্দ শুনতে পেয়ে বুঝে যায় যে ভেতরে কেউ বন্ধ অবস্থায় আছে। তারপর তারা স্কুলের শিক্ষকের কাছে জানালে শিক্ষক দরজা ভেঙে ভেতরে দেখতে পায় শুভমের এই অবস্থা। তারপর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে তাকে স্কুলে এনে জিজ্ঞাসা করা হলে সে বলে যে কে বা কারা তার এই অবস্থা করেছে তা সে দেখতে পায়নি। তার চোখ টিপে সারা মুখে রুমাল বেঁধে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। এমনি দৌড়েছিলাম যাতে না ছিল এরপরে গরম নিচে হাতটারে একজন এরপর নিয়ে আসলাম হাতটা ধরে নিয়ে আসলো চোখটা বাঁধে আসলো মুখটা আগে বেঁধে কয়জন আসলো? কয়জন দেখছি না তো, চোখটা এমনি ধরে রাখছিল চোখটা। তো একজনের চোখ ধরে আবার বাঁচে কে? এইজনেই বাঁচে? আরেকজনে কইতাছে বাইন্দালা। দুইজনে? তো যখন চোখ খোলা আসলো তারা যখন আইছে কয়জন বাইরে আসলো কইতা মানে একজনে ধরছে তো তোমারে ভিতর দিয়ে কইছে লাগাইছে না। ঠিক আছে, সবটা বুঝছি আমি। ধরছে তো তোমারে। এই যে ধরছে হে কে তাই? হ্যাঁ, কি দেখছো না তুমি? হলুদ গেঞ্জি কেমনে দেখছো? যেসুম উপর দিয়ে উঠে গেছে গালাত দিয়া, এইসুম দেখছি। তখন মুখটা দেখছো তো? এমনি এইটা তো কোন দিয়ে উপর দিয়ে উঠে গেছে?
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজ্যের নানা স্থানে অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান। শ্রদ্ধা জানানো হয় 1952 এর ভাষা শহীদদের প্রতিও। সারা বিশ্বের সঙ্গে রাজ্যের নানা স্থানেও যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার সাথে পালিত করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি। শ্রদ্ধাও জানানো হয় ভাষা শহীদদের প্রতি। বিশালগড় পুরো এলাকার শিল্পানুরাগী ভাষাপ্রেমী লোকজন এদিন আন্তর্জাতিক ভাষা দিবসে এক প্রভাত ফেরিতে মিলিত হন। প্রভাত ফেরি শেষে বিশালগড় সেতুর পাশে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পুরো ভাইস চেয়ারম্যান পার্থপ্রতিম মজুমদার। সন্ধ্যায় বিশালগড়ে এক আলোচনা চক্রে বক্তব্য রাখেন নন্দকুমার দেববর্মা, পুরো চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী প্রমুখ। মহকুমার বিভিন্ন স্কুলগুলিতেও এদিন 21শে অনুষ্ঠান পালিত হয়। উদয়পুরেও পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি। মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় উদয়পুর টাউন হলে। ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হরেকৃষ্ণ আচার্য। ভাষা দিবসের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য পেশ করেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সুমি খান। অনুষ্ঠানের আগে বিবেকানন্দ বিদ্যাপীঠ, ইংলিশ মিডিয়াম স্কুল, রমেশ স্কুল সমেত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উদয়পুর শহরে মিছিল করে। এদিকে ধর্মনগরেও যথাযথ মর্যাদায় পালিত হয় মাতৃভাষা দিবসটি। বিদ্যালয় শিক্ষা দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে পালিত হয় দিনটি। সকালে প্রভাত ফেরি ও পরে টাউন হলে হয় নানা অনুষ্ঠান। এদিকে বিলুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হয় নানা অনুষ্ঠান, হয় নাচ, গান, নাটক সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাতীয় পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে বাঁশপুকুর পঞ্চায়েত এলাকার যাত্রাপুর হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক মহলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল করিম সহ অন্যান্যরা। জাতীয় পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বাঁশপুকুর পঞ্চায়েত এলাকার যাত্রাপুর হাই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক মহলের উদ্যোগে দিনভর নানা কর্মসূচি উদযাপন করে। প্রখর রৌদ্র উপেক্ষা করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী